হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.3.6 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য পোয়েম ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই মেটাফোরস ইউজড ইন দ্য পোয়েম। অর্থাৎ তোমরা আগের যে কবিতাটা আমরা পড়েছিলাম সেটা তোমরা আবার পড়ো এবং কী কী মেটাফোর ইউজ করা হয়েছে সেগুলো আইডেন্টিফাই বা চিহ্নিত করো। তো দেখো এখানে কবিতার লাইন দেওয়া আছে এবং এই কবিতার লাইনে কম্পেয়ারিং পার্সন বা থিং দেওয়া আছে এবং এটার সাথে কোনটা মেটাফোর কী আছে এবং এটা মেটাফোর ইউজ করার কারণ কি সেটাও দেওয়া আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে। অর্থাৎ থি মানে হচ্ছে কি তোমাকে, অর্থাৎ আমি কি তোমাকে সামার্স ডের সাথে তুলনা করব। তো দেখো এখানে কম্পেয়ারিং থিং কাকে তুলনা করা হয়েছে, থিকে, বা এই জন্য আমরা এখানে লিখেছি কি থি তোমাকে, এবং কার সাথে তুলনা করব, মেটাফোর কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে, সামার্স ডের সাথে, এই জন্য আমরা এখানে কি লিখলাম, সামার্স ডে। তো দেখো এইটার তুলনা কারণ কি, টু কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ বিলাভ, কারণ তার প্রিয়জনের একটা সৌন্দর্য বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তো দেখো এই পরবর্তীটাই কি আবার কি আছে, রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো এগুলো আমাদের কি করতে হবে, যে তোমার কম্পেয়ারিং, তারপরে মেটাফোর, তারপরে রিজন টু ইউজ, এগুলো আমাদের লিখতে হবে, নিচেরগুলো আমাদের লিখতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ যে তোমরা বিজ্ঞান, ইংলিশ, জিএল, ভক্তি সব কিছুই সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই এগুলো অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো এই লাইনটা কি ছিল, লাভ রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ বে। অর্থাৎ যে অনেক বাতাস কি করে, যে মে মাসে যে কি করে, মে মাসে যে অনেক গাছে যে কুড়ি আছে সেগুলোকে নাড়া দেয়। তো এখানে কাকে তুলনা করা হয়েছে দেখো, তো এখানে আমাদের সামার্স ডে স্পেসিফিক্যালি যে ডার্লিং বার্ডস অফ বেকে আমরা তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমরা কী লিখবো, এখানে একটু কেটে দেবে, এখানে তুমি লিখবে কি কম্পেয়ারিং ডার্লিং বার্ডস অফ ডে। আর এখানে মেটাফোর কি আছে, মেটাফোর এখানে স্পেসিফিক্যালি কোনো ইউজ করা হয়নি, কিন্তু এখানে তুলনা করা হয়েছে কার সাথে দেখো, দ্য ইন পারফরমেন্স টু ভার্নারেবল অফ বিউটি। অর্থাৎ এখানে বিউটির সাথে তুলনা করা হয়েছে। এর ইউজ করার কারণ কি দেখো, কারণ হচ্ছে তোমার, কারণটা আমরা এই যে এই লাইনটা লিখবো, এই যে এই লাইনটা, দিস লাইন সাজেস্ট দ্যাট, অর্থাৎ দ্বারা বোঝায়, ইভেন দ্য মোস্ট বিউটিফুল থিংস, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, ইন নেচার, প্রকৃতিতে, আর নট গ্যারান্টেড টু লাস্ট। অর্থাৎ প্রকৃতিতে সবচেয়ে সুন্দর জিনিস, অর্থাৎ গাছে যখন একটা মুকুল থাকে তখন কিন্তু সেটাকে অনেক সুন্দর মনে হয়, তাই না, কিন্তু সেটাও মে মাসের বাতাসে ঝড়ো হয়, পড়ে যায়। তো এই জন্য বলা হয় যে প্রকৃতিতে সবচেয়ে সুন্দর জিনিসও চিরকাল স্থায়ী হয় না। তো দেখো এরপরে লাইন 3-তে কী বলা হয়েছে, অ্যান্ড সামার্স লিস হ্যাড অল টু শর্ট অফ এ ডেট। ও এখানে কম্পেয়ার করা হয়েছে কার সাথে দেখো, সামার্স লিথ, সামার্স লিস, সামার্স এখানে ডে না, আমরা কি দেখবো, সামার্স লিস। তো এখানে মেটাফোরটা কি আছে দেখো, এখানে আমরা মেটাফোর হচ্ছে লিস, ঠিক আছে, এবং কম্পেয়ার টু কার সাথে তুলনা করা হয়েছে, দ্য ফ্লিটিং নেচার অফ সামারের সাথে তুলনা করা হয়েছে। এবং এটার রিজন কি দেখো, এটার রিজন হচ্ছে, দিস লাইন রেইনফোর্সেস দ্য আইডিয়া অফ ইমপারফরমেন্স ইন্ট্রোডিউসড ইন লাইন 2। অর্থাৎ লাইন 2তে যে আমরা ইমপারফরমেন্সটা দেখেছি সেটাকে তুলনা করা হয়েছে, কারণ এই লিজ দ্বারা কী বোঝানো হয়েছে, যে কোনো কিছু ভাড়া নেওয়া, তাই না। তো এই ইমপ্লাইস এ লিমিটেড টাইম ফ্রেম, অর্থাৎ কোনো একটা কিছুর জন্য যখন ভাড়া নেওয়া হয়, এই জন্য এটা ওকে সামার্স লিজ, মানে সামারের যে সময়টা সেটা অনেক স্বল্প। তারপরে সামার হাউএভার বিউটিফুল ইভেনচুয়ালি ইনস অ্যান্ড গিভস ওয়ে ইন অটম, কিন্তু এই সময়টা কী হয়ে যায়, এক সময় শেষ হয়ে যায়। তো দেখো তারপরে কী আছে তোমার লাইন 4-এ, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, অর্থাৎ হেভেন শাইন। তো দেখো এখানে টু হট অফ হেভেন শাইন। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের কম্পেয়ারিং, অর্থাৎ আমাদের মেটাফোরটা কী হবে, আমাদের আই অফ হেভেন, আমাদের মেটাফোরটা কী হবে এখানে, আই অফ হেভেন, ঠিক আছে। তো এই যে কম্পেয়ারিং আর মেটাফোরটা আমরা কী লিখবো, আই অফ হেভেন। এটা সামার যদি আমরা দেখি, অর্থাৎ সানকে বোঝানো হয়েছে এখানে। তো কম্পেয়ার টু দ্য পোটেনশিয়াল এক্সট্রিমস অফ সামার, অর্থাৎ এখানে আমরা কম্পেয়ার টু ওইখানে কী লিখবো, পোটেনশিয়াল এক্সট্রিমস অফ সামার। আর এটা রিজন কি, এটা ব্যবহার করার, দ্য সান এসেন্সিয়াল ফর লাইফ, অর্থাৎ সূর্য হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ, ক্যান অলসো বিকাম টু হার্ডস উইথ এক্সেসিভ হিট, কিন্তু এটা কি হয়ে যেতে, অতিরিক্ত তাপ দ্বারা মানুষের কি ক্ষতি সাধন করতে পারে। সো আমরা লিখবো, দিস লাইন সাজেস্ট দ্যাট ইভেন পজিটিভ থিংস ক্যান হ্যাভ ডাউন সাইড, অর্থাৎ একটা ভালো জিনিসেরও আমাদের ডাউন সাইড থাকতে পারে। তাহলে রিজনটা আমরা কি লিখবো, এ পজিটিভ থিংস ক্যান হ্যাভ ডাউন সাইড, ঠিক আছে। তো চলো এখন আমরা পরবর্তী অংশটায় চলে যাই। পরবর্তী অংশে কি আছে, লাইন 5-এ, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, অর্থাৎ এখানে কম্পেয়ার করা হয়েছে কার সাথে দেখো, এখানে হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, অর্থাৎ এখানে সানকে আবার তুলনা করা হয়েছে। এবং এখানে দেখো তোমার কি আছে, যে মেটাফোর তোমার কি আছে, এখানে দেখো মেটাফোর আমরা কি লিখবো, যে কম্পেয়ারিং মেটাফোর। তো মেটাফোরটা আমাদের হবে গোল্ড কমপ্লেকশন, এটাকে কার সাথে তুলনা করা হয়েছে, আমাদের মেটাফোরটা হবে গোল্ড কমপ্লেকশন, এটাকে তুলনা করা হয়েছে
তোমার দ্য ইনকনসিস্টেন্সি অফ সামার ওয়েদার, অর্থাৎ সামার ওয়েদার ইনকনসিস্টেন্সি, অর্থাৎ সামার ওয়েদার কিন্তু সবসময় একই রকম থাকে না, এক এক সময় এক এক রূপ দেখতে পাই। এই জন্য বলা হয়েছে কি গোল্ড কমপ্লেক্সেশন। ঠিক আছে, তো এইটা রিজন কি দেখো, এখানে বলা হয়েছে কি দ্য সানস ব্রাইটনেস ক্যান বি অবস্কিউরড বাই ক্লাউডস, অর্থাৎ সূর্যের তীব্রতা অনেক সময় কী হতে পারে, মেঘ দ্বারা ঢেকে যেতে পারে। তো এই লাইনটা আমরা কী লিখবো, রিজনটা দ্য লাইন এমফাসাইজেস দ্য আনপ্রেডিক্টেবল নেচার অফ সামার বিউটি, অর্থাৎ এটা আনপ্রেডিক্টেবল নেচারকে প্রকাশ করা হয়। তো দেখো এইভাবে আমাদের এই ছকটা পূরণ করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।